আজকের গল্প মাঙ্গলিক। মফস্বল থেকে বেশ কিছুটা দূরে রনিতার দাদুর বাড়ি। ছোটবেলায় প্রতি বছরই গরমের ছুটিতে রনিতা মায়ের সঙ্গে দাদুর বাড়িতে ছুটি কাটাতে আসতো, কিন্তু বড় হওয়ার পর আর সেভাবে আসা হয় না। রনিতার মা রুমেলারা 3 বোন 2 ভাই, সবাই থাকে শহরে। এই বাড়িতে বর্তমানে থাকেন শুধুমাত্র রনিতার দাদু দিদা। 3 বছর আগে রনিতার ছোট মামার ছেলের পৈতে হয়েছিল এই বাড়ি থেকে। তখনই শেষবার রনিতা ওর বাবা মায়ের সঙ্গে এখানে এসেছিল। রনিতা প্রতিবার দাদুর বাড়িতে ছুটি কাটাতে বা কোনো অনুষ্ঠানের জন্য এলেও এইবার ওর আসার কারণটা একেবারে আলাদা। ওর এইবার বিয়ে হবে এই বাড়ি থেকে। পাত্র হচ্ছে এই বাড়ির পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিপুল গাছ। কি অবাক হচ্ছেন? বিশ্বাস করুন, আমি একটুও রসিকতা করছি না। আসলে রনিতার বয়স 27 হতেই ওর বাবা মায়ের মাথায় মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ঢুকে যায়। রনিতাও ভেবেছিল ওর দীর্ঘকালীন প্রেমিক অর্ণবের কথা এইবার বাবা মাকে জানিয়েই দেবে, কিন্তু তার আগেই বিভ্রাট ঘটল ওদের পারিবারিক জ্যোতিষীর কথায়। জ্যোতিষী রনিতার কুষ্টি বিচার করে জানান যে ওর নাকি মাঙ্গলিক দোষ আছে। এর ফলে নাকি ওর যার সঙ্গেই বিয়ে হবে তার জীবনে কোনো উন্নতি হবে না, তার বিপদ হবে, এমনকি সে মারা পর্যন্ত যেতে পারে। রনিতার বাবা মায়ের মাথায় হাত পড়ল। এইবার তবে উপায় কি? জ্যোতিষীই উপায় বলে দিলেন। রনিতার প্রথমে একটা বিপুল গাছের সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটাতে হবে, তারপরেই হবে আসল বিয়ে। ফোনে রনিতার দাদু সুপ্রকাশ বাবু রুমেলার মুখে সব কথা জেনেই বলেছিলেন, চিন্তা নেই, আমাদের বাড়িতেই তো বিশাল একটা পিপুল গাছ আছে, সেই গাছের সঙ্গেই বিয়ে দেব দিদি ভাইয়ের। আমি এখানে সব জোগাড় করে রাখবো, তোরা শুধু মেয়ে নিয়ে এখানে চলে আয়। সেই উপলক্ষেই রনিতাকে নিয়ে ওর বাবা মা আজ সকালেই উপস্থিত হয়েছে এই বাড়িতে। দাদুর বাড়িতে পৌঁছেই স্নান করে রনিতা বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল মোবাইলটা বেজে ওঠায়। অর্ণবের ফোন। হ্যালো, ঘুমোচ্ছিলি নাকি? হ্যাঁ। কখন পৌঁছলি দাদুর বাড়ি? এই দুপুরে 1টা নাগাদ। আচ্ছা, তো তোর পাত্র রেডি? ধুর, ফালতু ইয়ার্কি মারিস না তো, যত সব ভুলভাল ব্যাপার। আমার কি যে বিরক্ত লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আরে কুল, বাবা মায়ের মন রাখতে এটুকু তো করতেই হয়, ওই জন্যই এখানে এসেছি, না হলে এসবে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। জানি আমি। ঠিক আছে, তুই এখন রেস্ট কর, রাতে সব মিটলে আমাকে ফোন করিস একবার। ঠিক আছে, বাই বাই। ফোন রেখে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো রনিতা। গায়ের ওপর থেকে লেপ সরাতেই ঠান্ডা যেন জাপটে ধরল ওকে। সঙ্গে সঙ্গে গায়ে একটা চাদর চাপা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। দোতলার পেছনের দিকের ঘরটা রনিতার। সিঁড়ি বেয়ে নিচের তলায় এসে দেখলো ঘরে কেউ নেই, সদর দরজা খোলা। সবাই হয়তো বাড়ির পেছন দিকেই আছে ভেবে রনিতা সদর দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। বাড়ির বাঁ পাশ দিয়ে পেছনের দিকে যাওয়া যায়। সেখানে অনেকটা জায়গা জুড়ে জঙ্গল, বিভিন্ন রকমের গাছ সেখানে, আম, কাঁঠাল, নারিকেল, সুপুরি, সজনে ইত্যাদি, আর ওই পিপুল গাছ। রনিতা ঠিকই ভেবেছিল, বাড়ির সবাই পিপুল গাছের কাছেই আছে। প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত। 2টো ছেলে ছাদনাতলা সাজাচ্ছে, তাদের তদারকি করছেন সুপ্রকাশ বাবু। আর রুমেলা ও রনিতার দিদা শশীকলা দেবী বিয়ের জিনিসপত্র গোছাচ্ছেন। তবে রনিতা ওর বাবা অজিতকে না দেখতে পেয়ে রুমেলাকে জিজ্ঞেস করলো, মা, বাবা কোথায়? পুরোহিত মশাইকে আনতে গেছে। তুই উঠে গেছিস? ভালো হয়েছে, যা হাত পা ভালো করে ধুয়ে তৈরি হয়ে নে, আমি তোর ঘরে চেয়ারে সব গুছিয়ে রেখে এসেছি। ঠিক আছে মা। বধূবেশে সেজে নিজেকে আয়নায় ভালো করে একবার দেখে নিল রনিতা। তারপর মোবাইলে একটা সেলফি তুলে পাঠিয়ে দিল অর্ণবকে। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, উফ, কি দারুণ লাগছে তোকে, কিন্তু কি দুঃখ আমার, যাকে আমি ভালোবাসি সে আজ অন্য কারোর বউ হতে চলেছে। ধুর, আবার তোর ফাজলামি, একেই বিরক্ত লাগছে, তার উপরে তুই। আচ্ছা সরি, রাগ করিস না, অল দ্য বেস্ট, এনজয় কর, রাতে ফোন করিস, আমি অপেক্ষায় থাকবো। মোবাইলটা টেবিলের ওপর রাখতেই রুমেলা ঘরে এসে ঢুকলো। মেয়েকে ভালো করে দেখে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, নিজের মনে বিশ্বাস না থাকা সত্ত্বেও আমাদের মন রাখতে এসব করার জন্য থ্যাংক ইউ। ধুর মা, তোমাদের জন্য আমি সব করতে পারি, বলে রনিতা জড়িয়ে ধরল রুমেলাকে। রুমেলা শাড়ির আঁচলে চোখের কোণে জল মুছে বলল, চল এবার, পুরোহিত মশাই অপেক্ষা করছেন।
রনিতা যেমন সেজেছে বধূ বেশে, সেরকম পিপুল গাছও বাদ যায়নি। তাকেও সাজানো হয়েছে একেবারে বরের বেশে। গায়ে সাদা ধুতি ও সাদা শাল, গলায় ফুলের মালা। রনিতা পুরোহিত মশাইয়ের নির্দেশে গাছের পাশে পিঁড়িতে বসল। শুরু হলো রনিতা ও পিপুল গাছের বিয়ে। বিয়ে শেষ হতে অনেক রাত হলো। শশীকলা দেবী ও রুমেলা রনিতাকে নিয়ে বাড়ির ভেতরে ফিরল, আর অজিত গেল পুরোহিত মশাইকে ওর বাড়িতে পৌঁছে দিতে। রনিতার ঘরে ঢুকেই শশীকলা দেবী রুমেলাকে বললেন, যাক, বিয়েটা ভালোই মিটে গেল, এটাই শান্তি। এইবার আর কোনো চিন্তাই নেই। বাড়ি ফিরেই আমার দিদিভাইয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দিবি। রুমেলা বলল, হ্যাঁ মা, এইবার আমি একটু নিশ্চিন্ত হলাম। শশীকলা দেবী বললেন, সত্যিই তাই। আর শোন, পাত্রপক্ষকে আগেই এই সব মাঙ্গলিকের ব্যাপার বলার প্রয়োজন নেই। রুমেলা বলল, হ্যাঁ, আমিও তাই ভেবেছি। রনিতা বলল, না না, আমি সব জানিয়ে বিয়ে করব। রুমেলা বলল, কিন্তু রনিতা, প্লিজ মা। শশীকলা দেবী বলল, আচ্ছা, সে দেখা যাবে। এখন অনেক রাত হয়েছে দিদিভাই, তুই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার ঘরেই নিয়ে আসছি। রনিতা বলল, আচ্ছা দিদু। রাতের খাবার খেয়ে ফোনে অর্ণবের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করে রনিতার ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙল একটা ঠান্ডা হাওয়া অনুভব হওয়ায়। লেপ দিয়ে সারা শরীর ঢাকা থাকলেও মুখটা খোলা। ওর নাক কান সব ঠান্ডায় যেন বরফ হয়ে গেছে। রনিতা চোখ খুলে দেখলো ঘরের ভেতরে বাইরে থেকে আলো এসে পড়ছে। সে বিছানায় উঠে বসে অবাক হয়ে গেল। ঘরের জানালাটা খোলা, কিন্তু ওর স্পষ্ট মনে আছে যে ওটাও দুপুরবেলায় বন্ধ করে দিয়েছিল। রনিতা গায়ে চাদর জড়িয়ে বিছানা থেকে নামলো, জানালাটার কাছে এসে দাঁড়ালো। এই জানালা দিয়ে বাড়ির পেছনের জঙ্গলটা দেখা যায়। উঁচু উঁচু গাছ ভেদ করে চাঁদের আলো এসে পড়ছে ঘরের ভেতর। ঘরের মেঝেতে গাছের ছায়া পড়েছে, পিপুল গাছটার ছায়া। রনিতা এবার ছায়ার দিকে তাকালো। ভালো করে দেখলে মনে হচ্ছে যেন গাছের নিকষ কালো হাতগুলো ওকে পেছন থেকে জাপটে ধরতে আসছে। রনিতা পেছন ফিরল। চাঁদের আলোয় পিপুল গাছটা আংশিক দৃশ্যমান। এক দৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রনিতার মনে হলো গাছটা মাথা নিচু করে ওর সামনে দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকে ওর পরিচিত গাছটাকে আজ ওর বড় অদ্ভুত লাগছে। আলো আঁধারি ছায়াময় নিস্তব্ধ এই মায়াবী পরিবেশে রনিতার গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে ফিরে এলো বিছানায়। রাতে আর সেরকম ঘুম হয়নি রনিতার। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল। সকালে ঘুম ভাঙল রুমেলার ডাকে, এই রনিতা ওঠ। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে রনিতা রুমেলাকে জিজ্ঞাসা করলো, আমরা বাড়ি কবে যাব মা? তোর বাবা পরশু ফিরে যাবে, আমি আর তুই এই সপ্তাহটা কাটিয়ে চলে যাব। বাবা একা কিভাবে ব্যবসা সামলাবে? সে কয়টা দিন চালিয়ে নেবে। সারা বছর তো ব্যবসার পেছনে বাপ বেটি কম খাটিস না। কটা দিন তুই অন্তত বিশ্রাম নে। তোর বাবার তো বিশ্রাম সহ্য হয় না। তুমিও পারো। ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই অপেক্ষা করছে, আসছি। রনিতা ফ্রেশ হয়ে দোতলা থেকে নেমে আসতেই একজন অচেনা মানুষের গলার স্বর শুনতে পেল। শশীকলা দেবী ও রুমেলার সঙ্গে একজন বৃদ্ধা চেয়ারে বসে গল্প করছেন। রনিতাকে দেখতেই উনি একগাল হেসে বললেন, দিদিভাই কত বড় হয়ে গেছে। রনিতা রুমেলার ইশারায় বৃদ্ধাকে প্রণাম করল। উনি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো দিদিভাই। উনি হচ্ছেন সরলা দিদি, এই গ্রামেই থাকেন। শশীকলা দেবী পরিচয় করিয়ে দিলেন। সরলা দেবী শশীকলা দেবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বৌদি, সত্যি করে বলো তো, গতকাল রাত্রে তোমাদের বাড়ির পেছনে কি চলছিল? উলু জোগাড়ের শব্দ পেয়েছে সবাই। ও, একটা পুজো ছিল। মিথ্যে কথা, আমি দেখেছি তোমাদের পিপুল গাছে মালা জড়ানো। কি ব্যাপার? শশীকলা দেবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, রনিতার কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ ছিল, ওটা কাটাতেই ওই গাছের সঙ্গে ওর গতকাল বিয়ে দেওয়া হলো। তুমি এটা আর কাউকে বলো না, বোঝোই তো মেয়ে মানুষ। সর্বনাশ, নাতনির দোষ কাটাতে আর গাছ খুঁজে পেলে না, ওই গাছের সঙ্গে বিয়ে দিলে? সরলা দেবী যেন আঁতকে উঠলেন। এই কথা শুনে রুমেলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, ওই গাছে কি সমস্যা পিসি? তুই জানিস না ওই গাছের? আরে তুই কখন এলি সরলা? সুপ্রকাশবাবু হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন। হলো কিছুক্ষণ। তোমাদের বাগানের পিপুল গাছের সঙ্গে মেয়েটার বিয়ে দিলে শেষ পর্যন্ত? তুমি তো সবই জানো। হ্যাঁ জানি।
আমি তোর মতো অত কুসংস্কার পুষে রাখি না মনের মধ্যে। আর আমি নিশ্চয়ই আমার নাতনির অমঙ্গল চাইব না, কিন্তু এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্য কথা থাকলে গল্প কর বসে, না হলে। সুপ্রকাশবাবুর কথা শেষ হওয়ার আগেই সরলা দেবী রাগে গজগজ করতে করতে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সরলা দেবী বেরিয়ে যেতেই শশীকলা দেবী রেগে বললেন, কি দরকার ছিল ওভাবে কথা বলার? একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, তার সঙ্গে এরকম ব্যবহার কেউ করে? তার মধ্যে কতদিনের পুরনো পরিচয় আমাদের। এভাবেই তো তোমরা এসব মানুষকে প্রশ্রয় দিয়ে মাথায় ওঠাও। কি দরকার ছিল বিয়ের ব্যাপারটা ওকে বলার? বুঝে গিয়েছিল, তাই বলতে বাধ্য হয়েছি। কিন্তু বাবা, সরলা পিসি ওই গাছ নিয়ে কি বলছিল? রুমেলা জিজ্ঞাসা করল। ওসব ওর কুসংস্কারী মনের ভুলভাল গল্প, এত গুরুত্ব দেওয়ার কিছু হয়নি। সেরকম কিছু ব্যাপার থাকলে কি আমি তোর মেয়ের বিয়েটা দিতাম? রুমেলা আর কিছু বলার আগে রনিতা সুপ্রকাশকে জড়িয়ে ধরে বলল, একেবারেই না। আমার দাদু কখনো আমার খারাপ চাইতেই পারে না। আসলে পিসি যেভাবে বলল। রুমেলার কথা শেষ হওয়ার আগেই আবার রনিতা জবাব দিল, আরে মা, তুমি অত চিন্তা করো না তো। যা হয়েছে খুব ভালোই হয়েছে। রনিতার কথা শুনে রুমেলা চুপ করে গেলেও ওর চিন্তা কমল না। বরাবরই একমাত্র মেয়েকে নিয়ে মাত্রাতিরিক্ত পজিটিভ সে। এসব কথা শুনলে তো চিন্তা হবেই। গ্রামে শহরের তুলনায় রাত তাড়াতাড়ি হয়। ঘড়িতে 10টা বাজতেই মোটামুটি সবাই ঘুমিয়ে পড়ে। রনিতার শহুরে অভ্যাস, কিছুতেই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে এক সময় বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলো। পুরো ঘরে ঘুটঘুটে অন্ধকার। গায়ে চাদর জড়িয়ে বিছানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ালো রনিতা। জানালা খুলতেই একটা ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করলো ওর শরীরে। আজ আকাশে কালো মেঘ জমেছে, মেঘের আড়ালে চাঁদও লুকিয়ে। তাই বাইরে থেকে কোনো আলো আসছে না, কিছুই দেখা যাচ্ছে না বাইরেও। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে অন্ধকারে রনিতার চোখ শুয়ে গেল। বাড়ির পেছনের জঙ্গলে সারি দিয়ে দাঁড়ানো একের পর এক গাছ এইবার কিছুটা দেখা যাচ্ছে, তবে এই অন্ধকারে স্পষ্ট নয় কিছুই। রনিতা তাকালো পিপুল গাছটার দিকে। সবুজ পাতায় ভরা বিশাল গাছটাকে এখন নিকষ কালো দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর রনিতা নিজের মনেই হেসে ফেলল। তারপর রসিকতা করে গাছের উদ্দেশ্যে বলল, নিয়ম মতো তো আজ আমাদের কাল রাত্রি, সেজন্যই কি তুমি নিজেকে কালো অন্ধকারে ঢেকে রেখেছ, বউয়ের মুখ দেখবে না বলে? বেশ নিয়ম মানো দেখছি। হঠাৎ বজ্র বিদ্যুতের আলো এসে আছড়ে পড়ল জঙ্গলটার উপরে। সেই আলোতে রনিতার চোখে স্পষ্ট ধরা পড়ল একটা দৃশ্য। পিপুল গাছটার ঠিক নিচে কে যেন দাঁড়িয়ে আছে। রনিতার বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে এসে তাতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলো ফেলল গাছটার দিকে। না, এখন আর কাউকে দেখা যাচ্ছে না। আচমকা এরকম দৃশ্যে ভয় পেয়েছে রনিতা। সে জানালা বন্ধ করে ঘরে আলো জ্বালিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার ওই কালো অবয়বটাকেই যেন রনিতা দেখতে পাচ্ছে। একবার ভাবছে মনের ভুল, পরক্ষণেই আবার মনে হচ্ছে স্পষ্টই তো দেখা গেল অবয়বটাকে। আজও ভোরের দিকেই ঘুম এসেছিল রনিতার। রুমেলা সকালে ঘরে ঢুকে আলো জ্বলতে দেখে অবাক হয়ে গেল। রনিতাকে ঘুম থেকে তুলে সে জিজ্ঞাসা করল, কিরে, কাল রাতে আলো জ্বেলেই ঘুমিয়ে পড়েছিলি? সিনেমা দেখছিলি নিশ্চয় রাত জেগে? রনিতার মনে পড়ল গত রাতের কথা। সেই কালো অবয়বটার কথা মনে পড়তেই কেঁপে উঠল ওর বুকটা আবার। মা জানো, কাল রাতে একটা ব্যাপার হয়েছে। রনিতার চোখে মুখে ভয় দেখে রুমেলা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আকাশে মেঘ থাকায় কাল বাইরে খুব অন্ধকার ছিল। আমার ঘুম আসছিল না বলে আমি জানালা খুলে দাঁড়িয়েছিলাম, ঘরেও আলো জ্বালাইনি। সেই অন্ধকারের মধ্যেই হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আমি পিপুল গাছের তলায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অত রাতে কে ওখানে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি না মা। আমি তারপর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর কাউকে দেখতে পাইনি। তাহলে তোর মনের ভুল হবে। অন্ধকারের মধ্যে চোখে হঠাৎ আলো পড়লে এরকম হয়। না মা, আমার মনের ভুল নয়। আমার মনে হয় চোর এসেছিল। চোর? এখানে তো চোরের উৎপাত নেই। উৎপাত নেই বলে কি আসতে পারে না? তা পারে। তাহলে আমাদের ডাকলে না কেন রাতে? খুব ভয় পেয়েছিলাম তাই। বুঝেছি,
ওসব আর ভাবিস না। কি ছিল না ছিল তা যখন স্পষ্টই নয়, তাহলে এত ভয়েরও কিছু নেই। তা তুমি ঠিকই বলেছ। সন্ধ্যাবেলা বসার ঘরে সবাই মিলে গল্প করতে বসে রুমেলা গতকাল রাতের ঘটনা সবাইকে বলল। সব শুনে সুপ্রকাশবাবু রনিতাকে জিজ্ঞাসা করলেন, তুই সত্যি কোনো মানুষকে দেখেছিলি? হ্যাঁ দাদু, স্পষ্ট তো তাকে দেখতে পাইনি, কিন্তু ওই কালো অবয়বটা এখনো আমার চোখে ভাসছে। মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে, কিন্তু তারপর হঠাৎ করে উধাও হয়ে গেল। সুপ্রকাশবাবু আর কিছু বললেন না, চিন্তিত হয়ে পড়লেন। সেটা শশীকলা দেবীর চোখ এড়ালো না। রাতে খাওয়া দাওয়া সেরে সুপ্রকাশবাবু ও শশীকলা দেবী নিজেদের ঘরে ঢোকার পর শশীকলা দেবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, ওই পিপুল গাছের পেছনের গল্পটা কি? কিসের আবার গল্প? তুমি এখনো সরলার কথায় আটকে আছো? কিছু তো ঘটনা আছেই, না হলে সরলাদি ওভাবে বলতো না। ওর তো স্বভাবই ওই রকম, তা জানি, কিন্তু তাও রনিতা গতকাল রাতে ওই কাকে দেখেছে শুনে তুমি বেশ চিন্তিত হয়ে পড়লে। তখন বলো না কি ব্যাপার? সুপ্রকাশবাবু কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন। গল্পের বাকি অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।